18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। তনয় রয়েছে আপনাদের সঙ্গে। বৃষ্টির রাতে বৃদ্ধা মাকে প্লাস্টিকে মুড়িয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে যাওয়ার মতো অমানবিক ঘটনা ঘটল। কোথায়? সিথি থানার পেয়ারা বাগান এলাকায়। রাতের অন্ধকারে মাকে রেখে যায় তার মেয়ে, এমনটাই অভিযোগ উঠেছে। এবং সিথির মোড়ের কাছে নির্জন মেট্রো বাইপাসে সেখানেই তার মাকে প্লাস্টিক বন্দি করে রেখে যায় তার মেয়ে, এমনটা অভিযোগ। এবং তারপর স্থানীয় বাসিন্দারা গোঙানি শুনতে পান এবং পুলিশে খবরও দেওয়া হয়। আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে অরুণ। এখান থেকে তোমার কাছে একটু জানবার চেষ্টা করি, রাতের অন্ধকারে যেখানে দিনভর বৃষ্টি হয়েছে, আমরা দেখেছি একটা প্রতিকূল পরিস্থিতি, এবং তার মধ্যে প্লাস্টিকে মুড়ে মাকে ফেলে রেখে যাওয়ার মতন এইরকম অমানবিক ঘটনা নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু মূল ঘটনাটা আসলে কি ঘটেছিল, পুলিশি তদন্তে কি উঠে আসছে, আদৌ কি তার পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে? দেখো, ঠাকুরানী সাহা, উনি নামটা কোনো রকম বয়স 80-র ঊর্ধ্বে। এখানে রাত্রিবেলা কালকে এই ধরনের ঘটনা একটা, তিনি খুব অসুস্থ ছিলেন, এটা আমরা তাকে দেখেই বুঝতে পারছি। তাকে যেভাবে এনে ফেলে রেখে গেছে, এই ধরনের ঘটনা কিন্তু সচরাচর দেখা যায়নি। যে মাকে মেয়ে এনে অন্য লোক দিয়ে, দুটো ছেলে এসে রিক্সা করে দিয়ে রেখে গেছে। তার মা এতটাই অসুস্থ, তিনি কথা বলতে পারছেন না, তিনি কিন্তু প্লাস্টিকের মধ্যে রেখে গেছে। কালকে দিনভর বৃষ্টি হয়েছে, তিনি বৃষ্টিতে ভিজেছেন, কখন রেখে গেছে জানা যায়নি। এলাকার লোক যখন 10টার সময়, 10টা সাড়ে 10টার সময় রাত্রি তখন বাড়ি ফিরছিল, তখন একটা আওয়াজ দেখতে পায়, প্লাস্টিকের মধ্যে কিছু মোড়ানো, একটা গোঙানোর আওয়াজ আসছে। তখন তিনি কিন্তু ভয় পেয়ে যান এবং এলাকার লোকজনকে ডাকেন। এক ড্রাইভার প্রথমে সেই তিনি দেখতে পান, তারপর যখন ডাকার পর কিন্তু যখন এলাকার লোকজন কাছে আসে, গিয়ে দেখতে পায় এক মহিলা, তিনি কাতরাচ্ছেন এবং গোঙাচ্ছেন। তখন তার কাছে জানাতে, তিনি তার নামটা শুধু বলতে পারে, তার নাম ঠাকুরদাসী রানী দাস, তিনি এই নামটা বলতে পারেন। এবং তিনি শুধু বলছেন যে তার মেয়ে তাকে দুজন ছেলেকে পাঠিয়ে রেখে দিয়ে গেছে, এটা তিনি শুধু বলতে পারছেন। কোথায়? আর তিনি একটা কথা পরিষ্কার বলতে পারছেন যে বাড়ি চিতপুর। তাকে যখন জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়, তিনি শুধু বলছেন চিতপুর কোথায়? চিতপুর কিন্তু অনেক বড় এলাকা, সেখান থেকে কিন্তু তাকে এখনও কিছু জানা যায়নি। সুতরাং কেন বা এই রাতের অন্ধকারে ফেলে রাখা, একেবারে নির্জন এলাকা যেখানে রেখে গেছে স্মৃতির যে জায়গাটা, সেখানে সচরাচর মানুষ যাতায়াত করে না। একটা ড্রেনের ওপরে বাঁশের মাচা রয়েছে, তার উপরে কিন্তু তাকে শুইয়ে রেখে চলে গেছে। এই ধরনের অমানুষ ঘটনায় কিন্তু এলাকার লোক হতভম্ব। ঘটনাস্থলে যেমনটা তুমি বললে যে দুটি ছেলে তারা এসে এখানে রেখে দিয়ে যায় ওই বৃদ্ধাকে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা তারা কি সেই সময় কোনোভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেনি বা তাদের কোনো রকম সন্দেহ হয়নি? না, যখন রেখে গেছে তখন কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছিল সন্ধ্যাবেলা, এই এলাকাটা এমনি অন্ধকার এলাকা, একটা পাঁচিলের ধারে, সুতরাং মানুষ এখানে নজর না যাওয়াটাই স্বাভাবিক। সেই জায়গা বুঝেই কিন্তু তাকে জায়গাটা আগে থেকে রেখি করে গেছে, যেখানে রেখে যাওয়া যেতে পারে বা তারা নিরাপদ মনে করেছে, সেই কারণে কিন্তু সেখানে রেখে গেছে। কেউ তাকে দেখতে পাবে না, কারণ কেউ যদি দেখতে পেতো তখন কিন্তু তাকে শিগগির তখন ধরা হতো, বা কেউ কিন্তু দেখতে পায়নি এত রাত্রি। এখন কখন রেখেছে, 7টায় রেখেছে না 8টায় রেখেছে, যখন নজরে আসে তখন কিন্তু রাত 10টা বেজে গেছে। ফলে এলাকায় এমনি বৃষ্টি হচ্ছে। বোঝা যাচ্ছে অরুণ, আপাতত তোমায় ধন্যবাদ জানাবো, এবং পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করা হচ্ছে। বাড়ির লোক ফেলে গেছে আপনাকে? হ্যাঁ, কখন ফেলে গেছে? হ্যাঁ, তাহলে কে হাত ধরে দিয়ে গেছিল? হ্যাঁ, দুটো ছেলে। এই বলছে ছেলে নেই, আবার বলছে দুটো ছেলে। আপনি কে ফেলে গেছে এখানটায়? আচ্ছা, যারা ফেলে দিয়ে গেল তারা কারা? যারা আপনাকে এখানে রেখে দিয়ে গেল তারা কারা? কোথাকার লোক তারা? হাসপাতাল? কোন হাসপাতাল? কোন হাসপাতাল দিদা? কোন হাসপাতাল থেকে ফেলে গেছে? কোন ডাক্তার ফেলে গেছে? করোনা অতিমারিতে এবার বিজেপি নতুন কর্মসূচি গ্রহণ করেছে। কি সেই কর্মসূচি আমরা একটু জানবার চেষ্টা করব, এবং করোনা কালে বিজেপির যে নতুন কর্মসূচি সেই নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে সৌরজ্যোতি। বিজেপির যে নতুন কর্মসূচি, করোনা কালে যে কর্মসূচি আনা হয়েছে, মূলত সেই কর্মসূচি কি বিষয়কে মাথায় নিয়ে আনা হচ্ছে? দেখো, এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় ভ্যাকসিন নিয়ে কেন্দ্র রাজ্য দ্বৈরথ, এবং সেই দ্বৈরথের মধ্যেই এবার রাজ্যের প্রতিটি বুথে ভ্যাকসিনেশন সুনিশ্চিত করা, বিশেষত কোভিড সম্পর্কিত যে সাহায্য, সেই সহায়তা প্রদানের জন্য কিন্তু বিজেপি নেতৃত্ব ভাবনা নিয়েছে। এবং আজ থেকেই বাংলায় মূলত সেই যে নতুন কর্মসূচি, নতুন যে কৌশল, সেই কৌশল কিন্তু শুরু হচ্ছে। ইতিমধ্যেই হেস্টিংসে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বি পুরন্দেশ্বরী তিনি এসেছেন, এবং রাজ্যের যারা চিকিৎসক প্রতিনিধি রয়েছেন, এমন সাংসদ, বিধায়ক,
বা অন্যান্য প্রথম শ্রেণীর নেতৃত্ব তারা যেমন থাকছেন, একই সঙ্গে কিন্তু বিভিন্ন কার্যকর্তা তাদেরকেও ব্যবহার করে প্রতিটি সাংগঠনিক জেলায় প্রতিটি বুথে বুথেই কিন্তু এই মুহূর্তে ভ্যাকসিন সুনিশ্চিতকরণ, প্রয়োজনে হাসপাতালের যে বিষয়গুলি রয়েছে বা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সহায়তা করবে বিজেপি নেতৃত্ব। এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনিও কিন্তু এই প্রোগ্রামের পাশে থাকবেন। এবং যেমনটা আগে থেকেই বিষয় ছিল, বিভিন্ন সময় তুমি দেখেছো দিলীপ ঘোষ রাজ্য সভাপতি বিজেপির, তিনি এই মুহূর্তে মোদীর দরবারে যাওয়ার পরিকল্পনা করেছেন রাজ্যের জন্য পৃথক ভ্যাকসিন নীতি নিয়ে। তার মধ্যেও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল এবং সাধারণ মানুষের কথা ভেবে বিজেপির এই কর্মসূচি। আপাতত তোমায় ধন্যবাদ সৌরজ্যোতি। এটা শুরু হচ্ছে আজকের এই বৈঠকের উদ্বোধনীয় ভাষণ। সরাসরি নজর রাখবো সংসদ অধিবেশনের দিকে, যেখানে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। माननीय नरेंद्र मोदी जी के नेतृत्व में वो सपना अब साकार होने की दिशा में आगे बढ़ा है। माननीय सभापति महोदय, उत्तर प्रदेश और मध्य प्रदेश के भी मध्य में स्थित दोनों ही राज्यों का एक बहुत बड़ा भूभाग जिसे बुंदेलखंड के नाम से जाना जाता है, बुंदेलखंड क्षेत्र और सूखा एक दूसरे का पर्यायवाची ऐसा बना है। बुंदेलखंड के 62 लाख लोगों को पेयजल मिल सके, वहाँ 2 लाख हेक्टेयर जमीन की सिंचाई हो सके और साथ ही साथ में वहाँ भूगर्भ के जल का पुनर्भरण हो सके, इस लक्ष्य के साथ में केन और बेतवा नदियों को जोड़ने का के लिए दोनों राज्य सरकार, उत्तर प्रदेश, मध्य प्रदेश और भारत सरकार के बीच में ट्राइपार्टाइट एग्रीमेंट सुशासन दिवस के दिन हुआ है। मैं दोनों राज्यों का माननीय मुख्यमंत्रियों का इस सदन के पटल पर खड़े होकर के आज इस ऐतिहासिक communicate to this house the name of the members so appointed by Rajya Sabha to the joint committee. 2 has agreed without any amendment to the Coconut Development Board Amendment Bill 2021, which was passed by Rajya Sabha at its sitting held on the 30th of July 2021. वर्तमान डीपीआर में जो एस्टिमेशन किया गया है वो लगभग 2200 करोड़ रुपए का किया गया है, लेकिन क्योंकि अभी योजना का कैबिनेट अप्रूवल इसके कंस्ट्रक्शन की बाकी है, इसलिए डिस्प्लेस होने वाली फैमिलीज को पुनर्वास की प्रक्रिया इसके बारे में टिप्पणी करना अभी उचित नहीं होगा। लेकिन मैं ये मानता हूँ कि ये परियोजना निश्चित रूप से इस पूरे क्षेत्र का तकदीर बदलने के साथ साथ में भारत में नदियों को जोड़ने की इस नई व्यवस्था का शुभारंभ करने वाली बनेगी। माननीय अध्यक्ष महोदय, आपके माध्यम से मैं माननीय मंत्री जी से पूछना चाहता हूं, क्या जल शक्ति मंत्रालय को पर्यावरण, वन और जलवायु परिवर्तन मंत्रालय से कैन बेतवा लिंक परियोजना के स्टेज 1 और स्टेज 2 के फॉरेस्ट क्लियरेंस मिल गया है? अगर नहीं मिला है तो इसके बारे में क्या प्रयास किए जा रहे हैं? दूसरा, मैं माननीय मंत्री जी से जानना चाहता हूं कि मेरे इसी संसदीय क्षेत्र में पन्ना जिले के अंदर इस कैन बेतवा परियोजना के कारण पन्ना भी इससे प्रभावित होगा। डूब क्षेत्र में भी 10 से 12 गांव आ रहे हैं, तो पन्ना जिले के लिए भी सिंचाई की परियोजना में क्या लिफ्ट इरिगेशन के माध्यम से पन्ना को इसकी सुविधा मिलेगी? इसके बारे में सरकार की क्या योजना है, मैं माननीय मंत्री जी से जानना चाहता हूं। माननीय अध्यक्ष महोदय, जहाँ तक एनवायरमेंट क्लियरेंस का प्रश्न है, स्टेज 1 की एनवायरमेंट क्लियरेंस जो है केन बेतवा परियोजना के लिए प्राप्त की जा चुकी है। स्टेज 2 की एनवायरमेंट क्लियरेंस के लिए जो वाइल्ड लाइफ क्लियरेंस है, उसके लिए वाइल्ड लाइफ इंस्टीट्यूट ऑफ इंडिया ने पूरा एक papers here. Listed in my name. Listed in my name. Yeah, Papers listed in my name. listed in my name, sir. That the government has recommendation that the 7th report of the committee contained in the demand for grant of the Minister of Consumer Affairs, Food and Public Distribution pertaining to the Department of Food and Public Distribution. Thank you, sir. Thank you, sir. Statements of the Department related Parliamentary Standing Committee on Information Technology, Dr. Narendra Yadav. Please. Thank you, Deputy Chairman, sir. Sir, I wish to lay 8 statements in Hindi and English versions showing further action taken by the government on the recommendations contained in the 13th, 14th, 15th, 16th, 17th, 18th, 19th and 20th action taken reports
of the Standing Committee on Information Technology, year 2020-21. श्री गौतम सीमामणि कौन, श्री रतनलाल कटारिया जी। थैंक यू स्पीकर सर। स्पीकर सर, आदरणीय मोदी जी के नेतृत्व में देश के गरीब घरों के अंदर जो है सौभाग्य योजना के अंतर्गत बिजली प्रदान करा के एक बहुत बड़ा क्रांतिकारी कार्य जो है वो इस देश के अंदर किया गया है। मैं आदरणीय मंत्री जी से ये पूछना चाहता हूँ कि बिजली तो योजना के तहत सभी घरों के अंदर गरीब लोगों को दे दी गई है, लेकिन जो घर से दुर्गम क्षेत्र हैं, पहाड़ी इलाके हैं और वामपंथी उग्रवाद से प्रभावित जो इलाके हैं, उन इलाकों में इसकी सस्टेनेबिलिटी बनाए रखने के लिए भी सरकार ने क्या कोई मैकेनिज्म डेवलप किया है? अगर डेवलप किया है तो उसकी रूपरेखा क्या है? हम लोगों ने 2,81,00,000 घरों को कनेक्ट कर दिया था और उसके बाद सभी घरों को जो भी राज्य सरकार ने बताया कि इतने घर हैं सबको कनेक्शन हम लोगों ने कर दिया। उसके बाद हमने राज्य सरकारों से पूछा कि और कोई घर बचा हुआ है तो बताओ, तो उसके बाद फिर कुछ राज्य सरकार ने कहा कि कुछ घर बच गए हैं, उसको कनेक्ट करने के लिए भी हमने सहमति दे दी, उसके लिए राशि स्वीकृत कर दी। तो कुल मिलाकर के हम लोग कोई घर नहीं छोड़ने वाले हैं। बिजली की उपलब्धता का जहां तक प्रश्न है, अध्यक्ष महोदय आपको जान करके ये प्रसन्नता होगी कि 2015 में ग्रामीण क्षेत्रों में अमूमन 12 घंटे बिजली रहती थी। आज के दिन में हमारा फीडर मॉनिटरिंग जो हम फीडर का मॉनिटरिंग करते हैं, इससे ये स्पष्ट हुआ है कि ग्रामीण क्षेत्रों में 22.5 घंटे बिजली रहती है, 22.5 घंटे। ইতিমধ্যে লোকসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে, বিরোধীরা একাট্টা এবং সেখানেও হই হট্টগোলের ছবি আজও নজরে আসছে। Respected Speaker, sir, Honorable Member has raised the question regarding the effect of our different construction of Sagarmala project by pandemic situation. Yes, in most of the cases, because of this situation, the daily activity for the speedy construction of the project become impossible. But anyway, wherever the situation is improving, there we have been taking adequate measures to get the work done. Secondly, we have already taken up the project to develop the lighthouses under Sagarmala. Altogether 65 numbers of project has been taken up, which will be done in the PPP mode. Thank you. नंबर 246 सुश्री महुआ मोत्रा जी। महुआ मोत्रा जी, आप प्रश्न पूछिए। माननीय, आपको देश की जनता ने चुनकर इसलिए भेजा है कि आप प्रश्नकाल का उपयोग करो। क्वेश्चन नंबर 247 श्री धैर्यशील माननीय मंत्री जी। सर, सभा पटल पर प्रेषित किया गया। श्री 247 श्री धैर्यशील माने, 247 धैर्यशील माने, 247 डॉक्टर सुजय विखे पाटिल। हाँ, बोलिए, पूछिए। क्वेश्चन नंबर 247। माननीय सदस्य पूछिए। तो क्वेश्चन नंबर 24। Thank you, Speaker, sir, for giving me an opportunity to ask the supplementary question.
Firstly, I would like to thank Honorable Minister Gadkari ji for leading the ministry and building the highways at a record speed, and also allotting major highway projects for my constituency. পেগাসাস কাণ্ড নিয়ে আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, দেশের সর্বোচ্চ আদালতে সেখানে শুনানি রয়েছে এবং একাধিক জনস্বার্থ মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রাজীব, দেখো, সুপ্রিম কোর্টে পেগাসাস ইস্যুতে এর আগে একাধিক মামলা দায়ের হয়েছে এবং সেগুলি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী ML শর্মা, সাংবাদিক N রাম, পরে সংবাদপত্রের সম্পাদক, এডিটর্স গিল্ড সম্পাদকদের সংগঠন, তারাও মামলা দায়ের করেছিল। আজকে সেই মামলার শুনানি হওয়ার কথা এবং প্রধান বিচারপতি NV রামানার বেঞ্চে সেই মামলার শুনানি শুরু হয়েছে সবেমাত্র, এবং সেক্ষেত্রে সওয়াল করছেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। প্রধান বিচারপতি NV রামান বলেছেন যে মামলা যদিও করেছেন ML শর্মা, কিন্তু প্রবীণ আইনজীবী হিসেবে কপিল সিবালকে সওয়াল করতে দেওয়া হোক। কপিল সিবাল সওয়াল করছেন সাংবাদিক N রামের তরফে, এবং এই মামলার সবেমাত্র শুনানি শুরু হয়েছে। যেরকমটা অনুমান করা হচ্ছিল যে সুপ্রিম কোর্টে এই মামলা গেলে তারপর কোথাও একটা দিশা নির্দেশ পাওয়া যেতে পারে, যেভাবে সংসদ অচল হয়ে রয়েছে এবং গোটা রাজ্যের দেশের রাজনীতি উত্তাল রয়েছে, এখন দিশা দেখাতে পারে কিনা সুপ্রিম কোর্ট, সেদিকেই নজর সবার। একদমই ধন্যবাদ রাজীব। নেটওয়ার্ক 18 ফেডারেল ব্যাংক সঞ্জীবনী গাড়ি গোটা দেশে করোনা বিধ্বস্ত এলাকায় ঘুরছে। টিকাকরণের জন্য সচেতনতা জরুরি, আর এই বার্তা প্রচারে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজ আমাদের সঞ্জীবনী গাড়ি কোথায় রয়েছে দেখুন।